শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। এরই মধ্যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ করেছে। আগামীতে আওয়ামী লীগ আসবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগের উপরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, হ্যান করো, ত্যান করো। দর্শক বন্ধুরা, পিছনে লেগে গেছে আসিফ নজরুল। মানে কার পিছনে? সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিমের পিছনে। মানে আপনার এই দুইজনকে অতি দ্রুত আপনার গ্রেফতার কিংবা একটা নিয়ন্ত্রণের আনার চেষ্টা করতেছে কে? আসিফ নজরুল। কারণ শেখ হাসিনার উপর ক্ষোভ নেই খালেদা জিয়ার, এ যেন আপোষহীন নেত্রীর মহানুভবতারই প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে বেগম খালেদা জিয়ার এমন মনোভাবের কথাই জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে আসি। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, কারা ঘটাচ্ছে? এই সাংবাদিক ইলিয়াস কিংবা আরো যে যারা আছে। মানে মেজর ডালিমের যে বক্তব্য আপনার স্বাধীনতা নিয়ে, মানে স্বাধীনতায় আপনার 30 লক্ষ মানুষ মারা যায়নি, কিংবা আপনার লক্ষ লক্ষ মা বোনেরা তাদের ইজ্জত হারায়নি। মানে তার সন্দেহ হচ্ছে 4 থেকে 5 জন হারাইছে কিনা সেটাও নিয়ে নাকি তার সন্দেহ, এবং 30 লক্ষ না 3 লক্ষ প্রাণ হারাইছে কিনা এটা নিয়েও মেজর ডালিমের সন্দেহ। মেজর ডালিমের বক্তব্যের পর থেকে আমাদের বাংলাদেশে মানে মেন দুইটা বড় দল কি ক্রিমিনাল হয়ে গেছে, আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি। মানে একদম এই মেজর ডালিম আর সাংবাদিক ইলিয়াস, এই দুইজন মিলে আপনার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দলকে কি মানুষের চোখে ক্রিমিনাল বানাই দিছে। কখন বানাই দিছে? একদম ডিরেক্ট মেন পয়েন্টে এসে। কি সেই পয়েন্ট? নির্বাচনে যেখানে নাকি সময় কিংবা আপনার কথাবার্তা চলতেছে যে বাংলাদেশে কবে নির্বাচন দেওয়া যায়, এই সময়টার ভিতরে বাংলাদেশে এই ধরনের একটা বোমা ফাটালো আপনার সাংবাদিক ইলিয়াস। এখন মেজর ডালিমের, আমি আসলে সাধারণ মানুষের কথা বলছি, এখন মেজর ডালিমের যে কতটুকু কথা সত্য কিংবা যাচাই বাতা সেটা তাদের আশা করি এই ভিডিওটি দেখলে আপনার স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন ভাই। আমার মনে হয় যে আর দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো নাই, কোনো কারণই নাই, কোনো প্রশ্নই আসে না। কারণ সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিম তাদের এই টক শোতে কিংবা লাইভে এসে যে সমস্ত আপনার মানে বক্তব্য দেয় কিংবা গুঞ্জন ছাড়ে, এটা আপনার মানে ধরেই নিতে পারেন আপনি যে 100 এর ভিতরে একদম 50% আপনার মনে করেন কোনো মিল নাই। মানে একেবারে সত্যতার সাথে টোটালি কি কোনো মিল নাই, টোটালি কোনো মিল নাই। তাহলে ভাই এরা কি গুঞ্জন ছড়াচ্ছে না? এরা কি জামায়াতের ভাষায় কথা বলতেছে না? সাংবাদিক ইলিয়াস তিনি তো তার একটা লাইভে এসে তিনি আসিফ নজরুল কিংবা আরো অনেককে নিয়ে অনেক কটূক্তি করে কথা বলে। হ্যাঁ, তিনি বিএনপি কেও তো ছাড় দেয় না, আওয়ামী লীগকে তো তিনি আমার বরাবরের মতো দেয়। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে সাংবাদিক ইলিয়াস একটা কথা বলে যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার প্রিয় শায়েখ, হ্যাঁ, জামায়াতের আমিরকে। তো তিনি কিন্তু কিংবা এই মেজর ডালিম কিন্তু সাংবাদিক ইলিয়াসও কিন্তু কোনো প্রশ্ন কিন্তু রাখে নাই যে সেই সময়কালীন আপনার জামায়াতের ভূমিকা কি ছিল, কিংবা জামায়াতকে যে মানুষ স্বাধীনতা বিরোধী বলে কেন বলে সেটা কি প্রমাণ করতে পারতো না সাংবাদিক ইলিয়াস চাইলে? যে জামাত যদি অরিজিনালি আপনার স্বাধীনতা বিরোধী নাই করে থাকতো তাহলে তো সে সময় তো আপনার সাংবাদিক ইলিয়াস তো এটা তুলে ধরতো, কারণ তিনি তো সবকিছুই তুলে ধরছে। তাহলে এই জিনিসটা কেন বাকি রাখি গেল? এই জিনিসটা কারণ সাংবাদিক ইলিয়াস খুব ভালোভাবে জানে যে আমরা স্বাধীনতা বিরোধী, কিংবা আমরা যদি এই কথা তুলি এইটা আপনার বের হয়ে যাবে, কিংবা তাদের এটা প্ল্যান মোতাবেক তাদের এই টক শোতে আসার আগে তারা কি এটা ছোটখাটো একটা মিটিং করে আসছে যে এই ধরনের কিংবা এই টপিক গুলা করা যাবে না। কেমন? এই হচ্ছে বিষয়টা। তো বাংলার মানুষটা বুঝে, বাংলার মানুষ অনেক অ্যাডভান্স। বর্তমান বিএনপি কে আর আওয়ামী লীগকে যে বা যারা বিশেষভাবে বিএনপি কে সামনে যেভাবে কাল বানাতে চাচ্ছেন কিংবা আওয়ামী লীগ আর বিএনপি কে উপরে ফেলতে চাচ্ছেন, এটা কখনো পারবেন না। যেমন একে একে সবাই বর্তমান বিএনপির উপর লাগছে। কেন লাগছে? কারণ বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়। এটাই হচ্ছে বিএনপির দোষ, তাই না? দেখেন, যত ঘুষ নন্দ ঘুষ, কোনো সমস্যা নেই, রাখি আল্লাহ মারেকে। শেখ হাসিনার নির্দেশে গত 15 বছর আওয়ামী লীগ নানাভাবে নির্যাতন করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের। একাধিকবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েও পাননি। এত অত্যাচারের পরেও শেখ হাসিনার উপর ক্ষোভ নেই খালেদা জিয়ার, এ যেন আপোষহীন নেত্রীর মহানুভবতারই প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে বেগম খালেদা জিয়ার এমন মনোভাবের কথাই জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে। চিকিৎসার জন্য নভেম্বর মাসে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। সে সময় উপদেষ্টা আসিফ নজরুল বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। একান্তে কিছুক্ষণ কথা হয়, খালেদা জিয়ার বাসভবন ফিরোজায়। আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি খালেদা জিয়ার সাথে নিজের ছোট্ট কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন। আসিফ নজরুল লেখেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে।
বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের। আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। আসিফ নজরুল লেখেন, আমি অবাক হই, 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে উনার দলের হাজার হাজার নেতাকর্মীকেও, অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে। আসিফ নজরুলের এমন স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমাজ পাতায়। বেগম খালেদা জিয়ার এমন মহানুভবতায় মুগ্ধ হচ্ছেন সাধারণ মানুষও। নানা ধরনের মন্তব্য করছেন দলীয় নেতাকর্মীরা। তারা বলেন, বিএনপি যে একটি সহনশীল মনোভাবের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তার বড় প্রমাণ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত 10টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া। আমাদের প্রধান উপদেষ্টা এমন একটি ভাব যে তাকে জোর করে আনা হয়েছে, ছাত্ররা রিকোয়েস্ট করেছেন, এই জন্য তিনি প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন। যদি কোনো ব্যত্যয় ঘটে, যদি কোনো ব্যর্থতা আসে, তার দায়িত্ব কোনোভাবেই তার উপরে বর্তায় না। এবং তার কথাবার্তাতে সবসময় এমন একটি বিষয় প্রতিফলিত হয়। নিউজের সম্পাদক নুরুল কবির যে সাক্ষাৎকারটি নিয়েছেন সেটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি নিজেও কথা বলেছি এই বিষয় নিয়ে। আর একটু কথা বলার প্রয়োজন মনে করলাম যে কেন এমন একজন ব্যক্তি আমাদের সরকার পরিচালনার প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন, কি এমন প্রয়োজন তাকে। এবং তিনি হতে পারেন, নিঃসন্দেহে তিনি একজন সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন, নোবেল বিজয় অর্জন করেছেন, সারা বিশ্ব তাকে চেনে, সারা বিশ্বে তিনি অন্যভাবে সমাদৃত। তাদের লাভটা কি? আমাদের রাষ্ট্র যদি না চলে, আমাদের সরকার যদি না চলে, সাধারণ মানুষের ভাগ্যের যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে কেন দিনের পর দিন এই সরকারকে রাখতে হবে? আমরা জানি না, তবুও এই সরকার রয়ে গেছে। পিছনের শক্তি কারা তা আমরা মোটামুটি জানি, যদিও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আরেকটু আলোচনা করতে চাই তাকে নিয়ে। সেই ইন্টারভিউর মধ্যে, নুরুল কবিরকে দেওয়া ইন্টারভিউ, তার মধ্যে যে কথাগুলো লুকায়িত আছে, তিনি যেগুলো নিজেই পরিষ্কার করে দিলেন, তিনি নিজে যেগুলো ফাঁস করে দিলেন তার যোগ্যতা সম্পর্কে, তার উপদেষ্টা পরিষদের সম্পর্কে, সেগুলো নিয়ে সম্ভবত আরো বেশি আলোচনার প্রয়োজন রয়েছে। সাংবাদিক নুরুল কবির তার কাছে প্রশ্ন করেছিলেন যে সরকারে তো 4-5 মাস হয়ে গেল, 4-5 মাস আগের আর তার পরের এই দুই জগতের মধ্যে আপনার নিজের পার্থক্যটা কি খুঁজে দেখেন? তিনি খুব সাদামাটাভাবে উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে এটা একটা ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ নয়, এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না, এটা ডান বাম আমার জানা নেই, অনেকটা হাতড়িয়ে হাতড়িয়ে চলার মতো অবস্থা। কেন হাতড়িয়ে চলতে হবে? হাতড়িয়ে হাতড়িয়ে কি 18 কোটি মানুষের একটি রাষ্ট্র পরিচালনা করা যায়? অনেকে বলতে পারেন যে তিনি সাদামাটা উত্তর দিয়েছেন, তিনি সাদাসিধে মনের মানুষ, এই জন্য তিনি সোজা কথা বলেছেন। হতে পারেন সাদাসিধে মনের মানুষ, সাদাসিধে উত্তরের মধ্য দিয়ে তার রাষ্ট্র পরিচালনার কঠিন যে দণ্ড, সেই দণ্ড হাতে তুলে নেওয়া যায় না। এবং উপদেষ্টা পরিষদের পারফরমেন্স নিয়ে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আমার নিজের পারফরমেন্স নিয়েও তো আমি নিজে সন্দিহান, আমি নিজেই প্রশ্নবিদ্ধ। অর্থাৎ এই কথা বলে তিনি অন্যদেরকে পার করে দেওয়ার চেষ্টা করলেন। সবচেয়ে মজার যে বিষয়টি, এটি আমাকে চরমভাবে আমার মনোজগতে আঘাত করেছে। তিনি একজন অর্থনীতিবিদ, বাজার নিয়ন্ত্রণ কেন করতে পারছেন না, তার তো খুব সুন্দর একটি জবাব তার জন্য দেওয়া দরকার ছিল, তার মুখ থেকে বেরিয়ে আসার খুব প্রয়োজন ছিল। সেখানেও একটা বড় উদাসীনতা, সেখানে একটা বড় তাচ্ছিল্যপূর্ণ মনোভাব আমরা প্রকাশ হতে দেখেছি। তিনি কি বলছেন? আমরা তো সবকিছু করছি, কোন বাজারে উঠছে, কোন বাজার নামছে, এবং এগুলো আমরা দেখছি। প্রশ্ন ছিল যে এগুলো অ্যানালাইসিসের বিরুদ্ধে অ্যাকশনটা কি? তিনি বলছেন আমরা সবকিছু করছি, আমরা বুদ্ধি প্রয়োগ করছি, সব ধরনের বুদ্ধি, মাথায় যত ধরনের বিষয় আছে সবগুলো আমরা অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই? তিনি বলছেন যে আমরা বুদ্ধি দিয়ে কাভার করার চেষ্টা করছি ট্রাক দিয়ে। কি হাস্যকর উত্তর! যে খোলা বাজারে যে পণ্যগুলো নিয়ে যাওয়া হয় টিসিবির পক্ষ থেকে ট্রাকে করে, সেগুলো বাড়ানো হচ্ছে। এই জন্য প্রশ্ন করা হয়েছিল চাঁদাবাজি কেন ঠেকানো যাচ্ছে না। তিনি বলছেন যে নতুন দল চাঁদাবাজি করছে, কেন গ্রেপ্তার হচ্ছে না জানি না। কেন গ্রেপ্তার হচ্ছে না তিনি কেন জানবেন না? প্রশাসন তো তার হাতের মুঠোই, সব ধরনের প্রশাসন। এই যে ভয়ঙ্কর একটা উদাসীনতার পরিচয় তিনি প্রশ্নের
উত্তরে দিয়ে যাচ্ছেন, তার কথার প্রতিটা শব্দের পরতে পরতে জড়িয়ে রয়েছে, আমরা এগুলোকে সহজভাবে মেনে নিতে পারছি না। এবং যখন বলা হলো যে এগুলো তো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কেউ না কেউ করছে, আপনি কি সেগুলোকে অ্যাভয়েড করছেন, রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চাচ্ছেন না? তখন তিনি বলছেন যে আমরা আসলে ধরতে পারছি না, আমাদের চোখ অতটা পরিষ্কার না। সরকারের চোখ পরিষ্কার থাকবে না, গোয়েন্দা সংস্থার চোখ পরিষ্কার থাকবে না, সরকারের অধীনে পরিচালিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা প্রশাসন